আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় বলের ধারণা। এই অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠা থেকে তোমাদেরকে যে ছকগুলি দেওয়া হয়েছে এই ছকগুলি আমরা তোমাদেরকে পূরণ করে দেব, সমাধানগুলি করে দেবো। একই সাথে তোমাদের অনুশীলনে তোমাদেরকে যে কয়েকভাবে প্রশ্নগুলি করা হয়েছে, অর্থাৎ যে শূন্যস্থান রয়েছে, টিক চিহ্ন রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে বর্ণনামূলক প্রশ্নগুলি রয়েছে, এই ক্লাসে আমরা সবগুলির সমাধান বা উত্তরগুলি করে দেব। তো চলো সমাধানটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো তোমরা যদি তোমাদের এই অধ্যায়ের একদম শুরুতে চলে আসো, দেখতে পারবে তোমাদের বইয়ের ঠিক 62 পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে এখানে কিন্তু তোমাদেরকে একটা পরীক্ষার পর্যবেক্ষণ এবং এর যে কারণগুলি, সেই কারণগুলো কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে, তাই না? তো চলো আমরা এই ছকটির একটু সমাধানটি তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে খুব সহজে কিন্তু বুঝতে পারবে। এই যে দেখো, তোমরা ছকের উত্তরটি আমি তোমাদেরকে এখানে করে দিয়েছি, অর্থাৎ এই যে কারণগুলি কিন্তু তোমাদেরকে এখানে আমি পাশাপাশি লিখে দিয়েছি। হ্যাঁ, কারণগুলি কিন্তু এখানে লিখে দেওয়া আছে, তোমরা সুন্দর করে দেখে বই একটু তুলে ফেলবে। তো দেখো, পর্যবেক্ষণে বলা হচ্ছে যে চালক একা চেষ্টা করে কেন গাড়িটি উঠাতে পারছিল না। কারণটা হচ্ছে গাড়ির ওজন চালকের বল প্রয়োগের তুলনায় অনেক বেশি। পেছন থেকে চালকের বন্ধুরা ঠেলা দেওয়ায় কেন গাড়িটি উঠানো সম্ভব হলো। তো এখানে কারণটা হচ্ছে সকলের বল প্রয়োগের পরে সম্মিলিত বল গাড়ির ওজনের তুলনায় বেশি, এই জন্য আর কি, তাই না? এরপরে তোমাদেরকে যে এখান থেকে আরেকটি ছক দেওয়া হয়েছে, তাই না? তো দেখো, এখান থেকে যে দ্বিতীয় যে ছক দেওয়া হয়েছে তোমাদেরকে, এই যে ছকটি দেখতে পাচ্ছ, তাই না? তো এই ছকের উত্তরটিও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, এই ছকের উত্তরটিও একটু আমি তোমাদেরকে যদি দেখিয়ে দিই, এই যে দেখো, নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ, তাই না? তো দেখো, এখানে প্রচেষ্টার ধাপ, প্রথম চেষ্টায় কিন্তু অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল একজন, তাই না? এর ফলাফল কী হয়েছে বলো তো? উনি সরেনি। কারণটা হচ্ছে বলের পরিমাণ কম ছিল। দ্বিতীয় চেষ্টা করে দুইজন, এর ফলাফল হচ্ছে যে কিছুটা সরেছে। বলের পরিমাণ প্রথমবার যে বেশি ছিল দেখে এটি কিন্তু সরেছে। তৃতীয় চেষ্টায় কয়েকজন বা তারও বেশি কয়েকজন মিলে এটাকে চেষ্টা করার কারণে সহজে সরেছে। কেন সরেছে? কারণ বলের পরিমাণটা যথেষ্ট ছিল, তাই না? অর্থাৎ তোমরা একজন মিলে যে বস্তুকে সরাইতে পারবে না, সে বস্তুটা কিন্তু একের অধিক জন মিলে, 5-6 জন, 8-10 জন মিলে যদি তোমরা ওটাকে সরানোর চেষ্টা করো, তাহলে কিন্তু ওটা সরাতে পারবে। কেননা ওটা তোমাদের যখন সরানোর চেষ্টা করবে তখন কিন্তু অনেক বল প্রয়োগ করতে পারবে, যার কারণে ওটি আপনা আপনি কিন্তু সরে যাবে, তাই না? তো এই ছিল এখান থেকে 2 নাম্বার ছক পূরণটি। এরপর তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো, দেখতে পারবে 63 পৃষ্ঠায় তোমাদেরকে আরেকটা ছক দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, তো এখানে তোমাদেরকে এই ছকের উত্তরটি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে। এই যে দেখো, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই কিভাবে এই ছকটি তোমরা পূরণ করবে। তো দেখো, খেলার বল বিদ্যালয়ে মসৃণ মেঝেতে গড়িয়ে দেওয়ার ফলে কি হয়েছে? দূরে গিয়ে থেমে গেল, মসৃণ মেঝেতে ঘর্ষণ বল কম হলো, তাই না? এটা হচ্ছে এটার কারণ। এরপর দেখো, খেলার বল খেলার মাঠে ঘাসের উপর দিয়ে গড়িয়ে দেওয়ার কারণে কি হয় এবং তার কারণটা দেখো, অল্প দূরত্বে থেমে গেল, অমসৃণ মাঠে ঘর্ষণ বল বেশি হয়, অল্প দূরত্বেই বলের গতি থেমে যায়, তাই না? তো এই ছিল এখান থেকে তোমাদের এই ছক পূরণের উত্তরগুলি। এরপর তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ের ঠিক 64 পৃষ্ঠায়, দেখতে পারবে এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে দীপু ও জুয়ের প্রশ্ন দুটির উত্তর খুঁজে বের করে নিচের ফাঁকা স্থানে লিখি, তাই না? তো দেখো, সেই উত্তরগুলি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখো, উত্তরটি দেখো যে আজকটা অংশ না থাকলে মসৃণ চাকার ঘর্ষণ বল বেশি হতো, এতে গতি নিয়ন্ত্রণ করতে সমস্যা হতো। হ্যাঁ, তো এখানে কিন্তু তোমরা এটি লিখে ফেলতে পারবে, আশা করি বুঝতে পেরেছ। এরপর তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ের ঠিক 65 পৃষ্ঠায়, দেখতে পারবে এখানে কিন্তু তোমাদেরকে হাত থেকে ছেড়ে দিলে কি ঘটে এটি লিখতে হবে এখান থেকে। তো এখানে কি লিখবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এখানে তোমরা কি লিখতে পারবে। এই যে দেখো, এখানে তোমরা যা লিখবে যে সবগুলো বস্তু একে একে নিচে পড়ে যায় ধীরে, তবে কাগজ পালক ধীরে ধীরে ভাসতে ভাসতে নিচে পড়ে। তো এখানে কিন্তু তোমরা এটি এখানে সুন্দর করে লিখে ফেলতে পারবে, তাই না? আচ্ছা, তো এই ছিল এখান থেকে তোমাদের উত্তরগুলি। এরপর তোমরা যদি চলে যাও তোমাদের বই 66 পৃষ্ঠায়, তো এখানে কিন্তু বড় একটা ছক রয়েছে। হ্যাঁ, এটার উত্তরগুলি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই পর্যায়ক্রমে, চলো। আচ্ছা, এই যে দেখো ছকটি কিভাবে তোমরা পূরণ করে ফেলবে, আমি কিন্তু পুরো উত্তরটি এখানে দিয়ে দিয়েছি, তোমরা এভাবে দেখে দেখে এটি তুলে ফেলতে পারবে কিন্তু, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে আসি তোমাদের অনুশীলনে। তো তোমাদের অনুশীলনে আসলেই সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কি বলা হচ্ছে,
এই যে দেখো অনুশীলনে 1 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কি সঠিক উত্তর দিতে, তাই না? ক নম্বরে বলা হচ্ছে বল প্রয়োগের দুটি প্রধান পদ্ধতি কি? উত্তরটি কিন্তু হবে টান ও ধাক্কা। খ নম্বরে বলা হচ্ছে যখন একটি মার্বেলকে আগের চেয়েও বেশি জোরে ধাক্কা দেওয়া হয় তখন সেটির গতি কেমন হয়? উত্তরটি কিন্তু হবে বেড়ে যায়। এরপরে তোমরা গ নম্বর দেখো, গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কি যে ঘাসের উপর দিয়ে একটি বল গড়িয়ে দিলে তা তুলনামূলকভাবে কম দ্রুত অতিক্রম করে কেন? উত্তরটি কিন্তু হবে ঘাসে বল লাফিয়ে ওঠে। এবার দেখো নিজের কোন কাজটি করতে গেলে পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়? উত্তরটি কিন্তু হবে এখান থেকে গ নম্বর সিঁড়ি দিয়ে উপরে ওঠা। এরপর নম্বর দেখো, নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে একটি কাঠি ও একটি পেন্সিল দিয়ে পাথর তুলতে চাইলে আমরা নিজের কোন কৌশলটি ব্যবহার করব? উত্তরটি হবে কিন্তু লাস্টেরটা, পেন্সিলকে ভিত্তিবিন্দু বানিয়ে কাঠকে লিডার হিসেবে ব্যবহার করা। হ্যাঁ, এরপর তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলো আমরা শূন্যস্থান পূরণের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। আচ্ছা, তো শূন্যস্থান পূরণের উত্তরগুলি একটু দেখি। দেখো এই যে দেখো শূন্যস্থান পূরণ করি। তো ক নম্বর দেখো বল প্রয়োগ করে বস্তু সরানো যায়, তার মানে শূন্যস্থানে কিন্তু বুঝবে সরানো যায়। খ বলের মাত্রা যত বেশি বস্তুর উপর প্রভাব তত বেশি, শূন্যস্থানে বুঝবে বেশি। গ একটি বস্তুর পৃষ্ঠ যেদিকে সরে যেতে চায় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, তার মানে শূন্যস্থানে বুঝবে বিপরীত। ঘ নাম্বার পৃথিবী থেকে বস্তুকে নিজের দিকে টানে, তার মানে শূন্যস্থানে কিন্তু বুঝবে নিচের দিকে, তাই না? নম্বর দেখো কাজ সহজ করার জন্য ব্যবহৃত যন্ত্রকে সরল যন্ত্র বলে, তার মানে শূন্যস্থানে কিন্তু বুঝবে সরল যন্ত্র। তো এই ছিল এখান থেকে শূন্যস্থানের উত্তরগুলি। এরপর তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো দেখতে পারবে তোমাদেরকে কিন্তু শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে, তাই না? এই যে শুদ্ধ অশুদ্ধ উত্তরগুলো তোমরা একটু এখান থেকে দেখে ফেলো। আমি কিন্তু শুদ্ধ কোনটা হবে কোনটা অশুদ্ধ হবে টিক দিয়ে দিয়েছে পাশে, তোমরা একটু এখান থেকে এটি দেখে ফেলতে পারবে কিন্তু, তাই না? আচ্ছা, তো আমরা সরাসরি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো একটু দেখে ফেলি। চলো পর্যায়ক্রমে সংক্ষিপ্ত প্রশ্নের ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে ঘর্ষণ বল কাকে বলে? উত্তর দেখো, ঘর্ষণ বল হলো এমন একটি বল যা একটি বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে অপর একটি বস্তুর পৃষ্ঠকে চলাতে বাধা দেয়। বন্ধুতে কোনো কিছুর উপর দিয়ে গাড়ি দিলে একটু পর থেমে যায়, এই থেমে যাওয়ার কারণ হলো বস্তুর উপর ক্রিয়ারত ঘর্ষণ বল। হ্যাঁ, আচ্ছা, হেলানো সমতল কি? উত্তরটি দেখো। তো খ নম্বরে দেখো এখানে কিন্তু মূলত তোমাদেরকে বস্তু হবে, হ্যাঁ বন্ধুতে না, বস্তু হবে, একটু বানানটা ঠিক করে নিবে। খ নম্বরে দেখো বলা হচ্ছে হেলানো সমতল কি? উত্তর হেলানো সমতল হলো একটি ঢালু পথ বা তির্যক পৃষ্ঠ যার সাহায্যে ভারী বস্তু সহজে উপরে তোলা বা নিচে নামানো যায়। হেলানো সমতলে বস্তু ঠেলে ওঠানো সহজ হয়, এক্ষেত্রে খুবই কম বল প্রয়োগ করে কাজ করা যায়। এবার গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে ঘর্ষণ বল না থাকলে আমাদের চলাফেরার কি ধরনের সমস্যা হতে পারে? উত্তর যখন কোনো বস্তু অন্য কোনো বস্তুর উপর দিয়ে চলতে থাকে তখন বস্তু দুটির স্পর্শের জায়গায় গতির বিরুদ্ধে বল তৈরি হয়, একে ঘর্ষণ বল বলে। ঘর্ষণ বল না থাকলে আমরা মাটিতে সহজভাবে চলাচল করতে পারতাম না, এছাড়াও ঘর্ষণ বল না থাকলে মাটির স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকাও সম্ভব হতো না। এবার ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে বাড়িতে বা আশপাশ যে কোনো দুটি সরল যন্ত্র চিহ্নিত করে সেগুলো ব্যবহার লেখো। উত্তর বাড়িতে বা আশেপাশে ব্যবহৃত হয় এমন দুটি সরল যন্ত্র হলো কাঁচি ও কপিকল। কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার যা কোনো এখানে বস্তু হবে, দুঃখিত এটি ঠিক করে নিও, বস্তু কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অপরদিকে কপিকলও হচ্ছে প্রথম শ্রেণীর লিভার যা ব্যবহার করা হয় নলকূপ থেকে পানি ছিটানো হয়। এবার নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যদি পৃথিবীর মধ্যাকর্ষণ বল না থাকতো তাহলে আমাদের দৈনন্দিন জীবন কেমন হতো? যুক্তি সহ উত্তর লেখাও বা উত্তর দাও। উত্তর পৃথিবীর মধ্যাকর্ষণ বল না থাকলে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যা হতো তা হলো 1 কোনো বস্তু উপর থেকে ছেড়ে দিলে তার নিচে না পড়ে বাতাসে ভেসে থাকতো। 2 আমাদের নিজেদের ওজনহীন অনুভব করতাম। হ্যাঁ, আচ্ছা, এরপর তোমরা বর্ণনামূলক প্রশ্ন পেয়ে যাবে। বর্ণনামূলক প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে ঘর্ষণ বল ও মধ্যাকর্ষণ বল এই দুই বল কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে। হ্যাঁ, উত্তরটি দেখো, কোনো বস্তু যখন অন্য কোনো বস্তুর উপর দিয়ে চলতে থাকে তখন বস্তু দুটির স্পর্শের জায়গায় গতির বিরুদ্ধে বল তৈরি হয়, তাকে ঘর্ষণ বল বলে। অপরদিকে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা পৃথিবীর যে বলের কারণে নিচের দিকে নেমে আসে তাকে মধ্যাকর্ষণ বল বলে। আমাদের জীবনে ঘর্ষণ বল ও মধ্যাকর্ষণ বলের প্রভাব নিচে উল্লেখ করা হলো। ঘর্ষণ বলের প্রভাবে আমরা বোর্ডে লিখতে পারি ও ডিএসএলআই এর কাঠি জ্বালাতে পারি। 2 ঘর্ষণ বল আছে বলেই আমরা হাঁটার সময় পিছলে যায় না। হ্যাঁ, মধ্যাকর্ষণ বল 1 কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করলে তা পুনরায় নিচে নেমে আসে। 2 এ বলের ফলে আমরা পৃথিবীতে বসে ওজন অনুভব করি।
এরপর খ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে বল গড়িয়ে দেওয়ার ফলে বলটি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, এর কারণ ব্যাখ্যা করো। উত্তর, মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে বল গড়িয়ে দেওয়ার ফলে বলটি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করার প্রধান কারণ হলো ঘর্ষণ বলের ভিন্নতা। ঘর্ষণ এমন একটি বল যা দুটি পৃষ্ঠের আপেক্ষিক গতি প্রতিরোধ করে। মসৃণ পৃষ্ঠের উপরিভাগ অনেক বেশি সমতল থাকে বলে এক্ষেত্রে ঘর্ষণ কম হয়। তাই মসৃণ পৃষ্ঠে কোনো বল গড়িয়ে দিলে তা অধিক দূরত্ব অতিক্রম করে। অপরদিকে অমসৃণ পৃষ্ঠের অপরিতল সমতল হয় না, এ পৃষ্ঠে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু এখানে ক্ষুদ্র 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 উঁচু নিচু হবে, নিচু অংশ থাকে। তাই এক্ষেত্রে বল ও পৃষ্ঠের মধ্যকার বল ঘর্ষণ বা প্রতিরোধ বলও বেশি হয়ে থাকে। তাই অমসৃণ পৃষ্ঠে কোনো বল গড়িয়ে দিলে তা কম দ্রুত অতিক্রম করে থাকে। গ নম্বরে তোমাদের বলা হচ্ছে একটি ভারী পাথর উঠাতে বলা হলো, তাহলে আমরা কোন ধরনের সরল যন্ত্র ব্যবহার করব এবং কেন করব? উত্তর, ভারী পাথর ওঠানোর জন্য লিভার ব্যবহার করা হয়, কারণ লিভারের সাহায্যে একটি নির্দিষ্ট জায়গায় জোর দিয়ে বস্তু সহজে তোলা বা সরানো যায়। এর ফলে কম বল প্রয়োগ করে অনেক বেশি ভার ওঠানো যায়। লিভার বলের গণিতক হিসেবে কাজ করে থাকে। এরপর ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে মনে করো বিদ্যালয়ের বিজ্ঞান মেলায় ঘর্ষণ বল ও মধ্যাকর্ষণ বল নিয়ে একটি প্রদর্শনী করতে হবে। দুটি বলের বৈশিষ্ট্য পার্থক্য দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য একটি পরিকল্পনা লেখো। উত্তর, বিদ্যালয় বিজ্ঞান মেলার ঘর্ষণ বল ও মধ্যাকর্ষণ বল নিয়ে প্রদর্শনীর জন্য প্রথমে শিক্ষকের সহায়তায় সহপাঠীরা দায়িত্ব ভাগ করে নেবে। সুস্থ ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠন করব। শিক্ষকদের সাথে আলোচনা করে বিদ্যালয়ের আঙিনায় মেলা আয়োজনের জন্য স্থান ও সময় নির্ধারণ করব। প্রদর্শনীর জন্য পোস্টার, চার্ট বা মডেল তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করব। শিক্ষকের তত্ত্বাবধানে মেলার নির্ধারিত দিনের আগেই পোস্টার বা মডেল তৈরি করব। নিচে পোস্টার পেপারের ঘর্ষণ বল ও মধ্যাকর্ষণ বলের বৈশিষ্ট্য পার্থক্য দর্শকদের সামনে উপস্থাপনের জন্য একটি নমুনা প্রস্তুত করে দেওয়া হলো। তো দেখো ঘর্ষণ বলের বৈশিষ্ট্য। ঘর্ষণ বল সবসময় দুটি সংস্পর্শে থাকা বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। 2, ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে। এবার দেখো মধ্যাকর্ষণ বলের বৈশিষ্ট্য। মধ্যাকর্ষণ বল একটি আকর্ষণ বল যা মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে কাজ করে। 2, বস্তুর ভর যত বেশি হবে মধ্যাকর্ষণ বল তত শক্তিশালী হবে। ঘর্ষণ ও মধ্যাকর্ষণ বলের পার্থক্য হলো এই যে ঘর্ষণ বল এবং মধ্যাকর্ষণ বল, তাই না? এখানে পার্থক্যগুলো কিন্তু উল্লেখ করা আছে, তোমরা এখান থেকে একটু দেখে ফেলবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ইতিমধ্যে তোমাদের আগের অধ্যায়ের প্রত্যেকটা অনুশীলন এবং ছক পূরণের উত্তরগুলি লার্নফ্লুয়েন্সি চ্যানেল আপলোড করেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। এবং ধারাবাহিকভাবে আমরা এর পরের অধ্যায় থেকে অনুশীলনী সমাধান এবং ছক পূরণগুলি তোমাদেরকে করে দেবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।